ধরুন আপনি বহুদিনের পুরনো এক বন্ধুর বাড়িতে বেড়াতে গিয়েছেন, এবং যেদিন বেড়াতে গিয়েছেন সেদিন রাতের বেলায় বাড়ির এক বৃদ্ধ খুন হয়ে যায়। তাহলে পুলিশের সবার প্রথম সন্দেহ কার উপর গিয়ে পড়বে? নিশ্চয়ই আপনার। কিন্তু এখানে দেখা যাচ্ছে খুনের পেছনে রয়েছে বহু কারণ। নমস্কার, আমরা থ্রিল স্টুডিও। আমাদের আজকের গল্প দীপঙ্কর সেনের লেখা টেথোস্কোপের শেষ শব্দ। গল্প পাঠে রয়েছে শুভ, শুভম, প্রীতম, রাজ চট্টোপাধ্যায়, সৌমিক এবং আমি অপূর্ব। পোস্টার ডিজাইন করেছে তনুশ্রী। গল্পটি মন দিয়ে শুনুন। তবে হ্যাঁ, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই করবেন। এরকম গোয়েন্দা গল্প আর অ্যাডভেঞ্চার গল্প আমরা প্রায় নিয়ে আসি। তাহলে আর বেশি দেরি না করে চলুন শুরু করা যাক। এমন পরিস্থিতির যে মুখোমুখি হতে হবে অর্জুন তা কখনো ভাবতেও পারেনি। যদিও এই ঘটনায় তার কোনো হাত নেই, তবুও ভেতরে ভেতরে যেন একটা অদৃশ্য ঝড় বয়ে যাচ্ছে। তার মন ক্রমাগত নানা চিন্তায় তোলপাড় হচ্ছে। প্রায় ৪৫ মিনিট ধরে একই জায়গায় দাঁড়িয়ে রয়েছে সে, ডক্টর চৌধুরী শোবার ঘর থেকে মাত্র কয়েক হাত দূরে। এমন পরিস্থিতিতে যে কেউই থমকে যাবে, অর্জুনও ব্যতিক্রম নয়। ঠিক তখনই ঘর থেকে বেরিয়ে এলেন বিপুল মণ্ডল। স্থানীয় থানার দায়িত্বপ্রাপ্ত এই কর্তার চেহারা তার নামের মতোই গম্ভীর এবং শক্তপোক্ত। বিশাল শরীর, যার উপরে খাকি পোশাক একরকম বেমানান ঠেকে। তাকে দেখে প্রথমে পুলিশের থেকে কোনো তেলকলের মালিক বলেই বেশি মনে হয়। দরজার সামনে এসে তিনি থমকে গেলেন। চারিপাশে একবার নজর বুলিয়ে পরিস্থিতি বুঝে নেওয়ার চেষ্টা করলেন। আপনি কে? অর্জুন। বুঝেছি, বিস্তারিত পরিচয় দিতে হবে না। চৌধুরীর আপনি যে বন্ধু তা আমার জানা হয়ে গিয়েছে। এখানে দাঁড়িয়ে কেন? না মানে আমতা আমতা করবেন না। এখানে দাঁড়িয়ে কি করছিলেন তা বলুন। কি আর করব, এমনি দাঁড়িয়েছিলাম। আমার মনের অবস্থা খুব খারাপ। শুনুন মশাই, আমার অনুমতি ছাড়া এ বাড়ি থেকে বেরোবেন না, বুঝেছেন? এবার অর্জুনের অবাক হওয়ার পালা। তর্ক আমি ভালোবাসি না। এ বাড়ির প্রত্যেককে আমরা সন্দেহ করি। আর আপনিও যে লিস্টের বাইরে নন। আর কথা না বাড়িয়ে নিজের ঘরে চলে যান। আপনার এজাহার আমি সময় মতো নেব। অর্জুন আর কিছু না বলে নিঃশব্দে উঠে নিজের ঘরের দিকে রওনা দিল। দরজা ভেজিয়ে চেয়ারের ওপর বসে দীর্ঘ নিঃশ্বাস ফেলল গভীরভাবে। খুব একটা ইচ্ছা ছিল না, কিন্তু তবুও ও সিগারেট ধরালো। ধোয়ার কুণ্ডলি ছেড়ে মনে ফিরতে লাগলো বহু পুরনো স্মৃতির ভাঁজে। চঞ্চলের সঙ্গে প্রথম দেখা হয়েছিল বেনারসে, বছর 10 আগের কথা। অর্জুন মুঙ্গের ছেলে। সে সময় এমএসসি পড়তে ইউনিভার্সিটিতে গিয়েছিল। 5ম বর্ষ চলছে। সেদিন ঠিক কী তারিখ ছিল এখনও সেটা তার মনে পড়ে না, তবে উত্তরপ্রদেশের তীব্র সেই শীতের সন্ধ্যা ভোলা খুবই কঠিন। হোটেলে ফেরার পথে পা হড়কে গিয়ে পড়ে বাঁ হাতটায় গভীর চোট লাগে। ঘটনাস্থলে উপস্থিত কয়েকজন তাকে তৎক্ষণাৎ ধরে নিয়ে যায় মেডিকেল কলেজের হাসপাতালে। চিকিৎসার ব্যবস্থা দ্রুতই হলো। সেখানেই চঞ্চলের সঙ্গে প্রথম পরিচয়। চঞ্চল তখন বেনারসে মেডিকেল কলেজের এক মেধাবী ছাত্র। কী কাজে যেন সেখানে উপস্থিত ছিল সে। নার্সকে ব্যান্ডেজ বাঁধতে সাহায্য করলো, আর এই সুযোগেই দুজনের মধ্যে কথা শুরু হলো। চঞ্চল জানালো যে ওরা প্রবাসী বাঙালি। তার বাবা কলকাতার দক্ষিণাঞ্চলের প্রতিষ্ঠিত একজন চিকিৎসক। ভাগ্যক্রমে কলকাতা মেডিকেল কলেজে সিট না পাওয়ায় বেনারস মেডিকেল কলেজে ভর্তি হয়েছে। সেই আলাপের পর থেকে তাদের বন্ধুত্ব দ্রুত গভীর হলো। পড়াশোনা শেষ হলে দুজনের জীবনের পথ ভিন্ন হলেও সম্পর্কে কিন্তু বাঁধন ছিন্ন হলো না। অর্জুন চাকরি পেল জামশেদপুরের টাটা আয়রন অ্যান্ড স্টিলে, আর চঞ্চল রাসবিহারী অ্যাভিনিউতে চেম্বার খুলে ব্যস্ত চিকিৎসক হয়ে উঠল। একজন ডাক্তার হিসাবে চঞ্চলের পক্ষে হঠাৎ কোথাও যাওয়া খুবই কঠিন ছিল। তবুও সে মাঝে মধ্যে জামশেদপুরে আসত, আর অর্জুন প্রতি বছর কয়েকটা দিন ছুটি কাটাতে চঞ্চলের বাড়িতেও যেত। এছাড়া চিঠির আদান প্রদান তো লেগেই থাকত। এবারও ডিসেম্বরের শুরুতে চঞ্চলের আমন্ত্রণে অর্জুন কলকাতায় এসেছে। তাকে স্টেশন থেকে নিতে চঞ্চল নিজেই গিয়েছিল। ফেরার পথে গাড়িতে গল্পের ফাঁকে অর্জুন একসময় বলল, আমাদের বয়স ক্রমেই বেড়ে চলেছে, কি বলিস? সে আর বটে, বাড়ছে বই কমছে না। তোর কত হলো? স্টিয়ারিংয়ে একটু পাক দিয়ে চঞ্চল বলল, এই তো আর 3 মাস পরে আমার 32 কমপ্লিট করবে। তোর? আগামী মাসেই আমি 32-এ পড়ছি।
ব্যাপার কি? ট্রেন থেকে নেমে এই বয়স নিয়ে মাথা ঘামাতে আরম্ভ করে দিয়েছিস যে? মৃদু হেসে অর্জুন বলল, দেখা যাচ্ছে আমরা আর খোকা নেই। এবার বিয়ের ঝামেলাটা চুকিয়ে ফেলাই ভালো। বিয়ে? আমাদের কুড়মির জন্য দুটো মেয়ের আইবুড়ো নাম জুকছে না, এটা কিন্তু ঠিক নয়। কোন মেয়ের কথা বলছিস? আমাদের জন্য কেউ অপেক্ষা করে বসে আছে বলে তো জানি না। ওই শাস্ত্রে না কোথায় বলেছে না, প্রত্যেক ছেলের জন্য একটা করে মেয়ে ঠিক আছে। আমরা যদি বিয়ে না করি তাহলে তো দুটো মেয়ে আইবুড়ো থেকেই যাচ্ছে, তাই না? এই সহজ কথাটা বুঝতে তোর এত দেরি হচ্ছে কেন ভাই? হ্যাঁ, চঞ্চল হেসে ফেলল। তাই বল। কিন্তু আবার কিন্তু? কিন্তু একটা হাইফেন আমার বেলায় তো থেকেই যাচ্ছে। মেজদা আর ছোটদার এখনো বিয়ে হয়নি, তাদের টপকে কোনো মেয়ের গলায় কিভাবে মালা দেওয়া যায় বলতো? তোর কথা অবশ্য স্বতন্ত্র, আগে আর পরে কেউ নেই, স্বচ্ছন্দে তুই বিয়ে করে ফেলতেই পারিস। জোর একটা ভোজ লাগানো যাবে তাতে, কি বলিস? হ্যাঁ? না, তা হয় না। সে কি, বিয়ে করবি অথচ কাউকে খাওয়াবি না? সে কথা নয়, আমি একা বিয়ে করতে পারবো না। তার চেয়ে তোর মেজদা আর ছোটদার যাতে তাড়াতাড়ি বিয়ে হয়ে যায় সে চেষ্টাই দেখ, তারপর আমাদের না হয়। চঞ্চল আবার মৃদু হেসে উঠল। কথা চলাচলের মধ্যেই ওরা নির্ধারিত সময়ের মধ্যেই গন্তব্যে পৌঁছে গেল। চোখ তুলে তাকালো আধুনিক সাজসজ্জায় চারতলা বাড়িটির দিকে। বাদামি রং করা বাড়িটি যে সচ্ছলতার পরিচয় বহন করে তা একবার দেখলেই স্পষ্ট বোঝা যায়। সেই সঙ্গে ঝকঝকে রুচিরও ছাপ নজর এড়ায় না। এই বাড়ির মালিক ডক্টর সরল চৌধুরীর গল্প অবশ্য একটু অন্যরকম। আজ থেকে প্রায় 40 বছর আগে বর্ধমান থেকে কলকাতায় এসে প্রায় শূন্য হাতেই তিনি যাত্রা শুরু করেছিলেন। জায়গাটির এরকম অভিজাত চেহারা তখন ছিল না। সামান্য পুঁজি আর স্ত্রীর গহনা বিক্রি করে একটি ছোট চেম্বার করে তুলেছিলেন। আসবাবপত্র আর ওষুধপত্র কিন্তু বেশ কাঠখড় পোড়াতে হয়েছিল, তবে তার ভাগ্য যে উজ্জ্বল সেটা খুব দ্রুতই বোঝা গিয়েছিল। অল্প সময়ের মধ্যে তার চেম্বার জনপ্রিয় হয়ে ওঠে। শুভাকাঙ্ক্ষীরা বলেছিলেন তিনি যেন জীবনে সে লুকোনো চাবিটি পেয়ে গেছেন, যা তাকে সাফল্যের দরজা খুলে দিয়েছে। এরপর থেকে তাকে আর পেছনে তাকাতে হয়নি। একের পর এক সাফল্যের সিঁড়ি বেয়ে তিনি ওপরে উঠে গেছেন। বর্তমানে ডক্টর চৌধুরী একজন প্রতিষ্ঠিত ও সুখী মানুষ। ব্যাংকে প্রচুর টাকা, 4 জন কৃতি সন্তান এবং নিউ ইয়র্কের প্রতিষ্ঠিত জামাই ও মেয়েকে নিয়ে তার জীবনটা অনেকটা পরিপূর্ণ। তার স্ত্রীর অভাবটা সবসময় তিনি অনুভব করেন। 5 বছর আগে তিনি চিরবিদায় নিয়েছেন। তার 4 ছেলের মধ্যে বড় সন্তান কমল ইঞ্জিনিয়ারিং ফার্মের ম্যানেজার, আর দ্বিতীয় ছেলে নির্মল একজন অ্যাটর্নি, আর তৃতীয় ছেলে অচল আর তৃতীয় ছেলে ব্যাংকে উচ্চ পদে চাকরি করে, আর ছোট ছেলে চঞ্চলকে তিনি ডাক্তারি পড়িয়েছেন। তার দৃঢ় বিশ্বাস একদিন চঞ্চলও তার মতো সাফল্যের শীর্ষে পৌঁছবে। তবে আজকের দিনটা একটু আলাদা। দুপুরবেলায় চঞ্চল চেম্বারে না গিয়ে বন্ধু অর্জুনের সঙ্গে কাটালো। গল্প করতে করতে সময় করালো। বিকেল হলে ওরা লেকের ধারে একটি নির্জন জায়গায় গিয়ে চিনিবাদাম খেতে খেতে ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে অনেকক্ষণ আলোচনা করলো। একসময় অর্জুন বলল, আমি যে কদিন থাকবো, আর তুই বোধহয় চেম্বারে না যেতে পারলেই বাঁচিস। তাহলে তো ভালোই হয়, কিন্তু সেরকম ভালো তো রোগীরা হতে দেবে না। তবে অন্যবারের মতো এবারও চেম্বারে বসার সময় একটু কহিরে আনবো। সন্ধ্যা হয়ে গেল, একেবারে শীতই করছে না, দেখেছিস? ডিসেম্বরের পক্ষে এটা কিন্তু একটু বাড়াবাড়ি, যাই বলিস। কলকাতাটা ক্রমশ অখাদ্য হয়ে উঠছে। অসহ্য গরম পড়বে, বর্ষাকালে নাজেহাল অবস্থা, অথচ শীতকালে ঠান্ডা পড়বে না। প্রায় 8টা নাগাদ ওরা লেকের ধার থেকে উঠে পড়ল। সারাদিনে একবারও অর্জুনের সঙ্গে ডাক্তার চৌধুরী দেখা হয়নি। বয়সের ভার তাকে একদমই দমাতে পারেনি। এখনও আগের মতোই বাস্তবতার মধ্যে নিজেকে ধরে রাখেন। বিশ্রামের কথা যেন তার অভিধানেও নেই। ডিনারের সময় ডাইনিং টেবিলে দেখা হলো। পরিবারের সবাই সেখানে উপস্থিত। খাওয়া দাওয়া তদারকিতে ব্যস্ত ছিলেন বড় বউ অলোকা। রূপে অতটা নজর কাড়া না হলেও তার ব্যক্তিত্বে এক শান্ত অথচ আকর্ষণীয় ভাব আছে, যা সহজেই নজরে পড়ে। শাশুড়ি না থাকায় বাড়ির সব দায়িত্ব এখন তারই কাঁধে। ডক্টর চৌধুরী অর্জুনকে কিছু প্রশ্ন করলেন। তিনি গম্ভীর এবং ভারিক্কি প্রকৃতির মানুষ। ওপর থেকে তার মধ্যে কঠোরতার ছাপ দেখা গেলেও পরিচিতরা কিন্তু জানে যে এই কঠিন চেহারার আড়ালে এক স্নেহময় ও দয়ালু হৃদয় লুকিয়ে রয়েছে। ছিমছাম কথাবার্তার মধ্যে দিয়ে ডিনারটা শেষ হলো। ডক্টর চৌধুরী তখন নিজের প্রিয় সিগার জ্বালিয়ে আরাম করে বসলেন। অর্জুনের দিকে তাকিয়ে বললেন,
তোমাকে যেন একটু শুকনো দেখছি। অর্জুন একটু মাথা নত করে বলল, কাল সারা রাত ট্রেনে কেটেছে, ভালো ঘুম হয়নি, তাই বোধ হয়। হ্যাঁ হ্যাঁ, হতে পারে হতে পারে। আমার ঘরে একবার এসো, একটু ওষুধ দিচ্ছি, বেশ ঝরঝরে বোধ করবে। আগে আমি এক্ষুনি যাচ্ছি। ডক্টর চৌধুরী ডাইনিং হল থেকে বেরোনোর কয়েক মিনিট পরেই অর্জুন তার ঘরে ঢুকল। সঙ্গে চঞ্চলও ছিল। তিনি তখন সোফায় বসে মনোযোগ দিয়ে মোটা বইয়ের পাতা উল্টাচ্ছিলেন, সম্ভবত কোনো চিকিৎসা শাস্ত্রের বই। প্রতিদিন এই সময় কিছুক্ষণ পড়াশোনা করা তার বহুদিনের অভ্যেস। ওরা ঘরে ঢুকতেই তিনি বই থেকে চোখটা সরিয়ে ওদের দিকে তাকালেন। সেন্টার টেবিলের ওপর রাখা কাচের গ্লাসে হালকা লালচে রঙের একটা বলকারক ওষুধ রাখা ছিল। সেদিকে ইঙ্গিত করে তিনি স্বাভাবিক গলায় বললেন, জল মিশিয়ে খেয়ে নাও। অর্জুন ওষুধটা খেয়ে দরজার দিকে পা বাড়ালো। ওহে শোনো। অর্জুন ঘুরে দাঁড়ালো। ডক্টর চৌধুরী বললেন, চঞ্চল, তুমি শুয়ে পড়ো গিয়ে, অর্জুনের সঙ্গে আমার কিছু কথা আছে। চঞ্চল চলে যাওয়ার পর তিনি আবার বললেন, বসু। অবাক হচ্ছে বোধ হয়, কথাটা তোমার বন্ধুকে নিয়েই। ওর মতিগতি সম্পর্কে তোমার কাছ থেকে কিছু জেনে নিতে চাই। অর্জুন কিছুই আঁচ করতে পারল না। ইতস্তত করে বলল, বলুন। চঞ্চলের আমি বিয়ে দিতে চাই। বিয়েতে ওর আপত্তি আছে কিনা বলতে পারো? অভাবনীয় প্রশ্ন। একটু থেমে থেকে অর্জুন বলল, মেজদা ছোড়দা থাকতে মানে তাদের আগে। নির্মল বিয়ে করবে না আমায় জানিয়েছে। ওর অ্যাজমা টেন্ডেন্সি আছে জানো বোধ হয়। অচল আর চঞ্চলের বিয়ে আমি একসঙ্গে দিতে চাই। বয়স তো আমার কম হলো না। সমস্ত দায়িত্ব যত তাড়াতাড়ি শেষ করা যায় ততই ভালো। আপনার কথা তো চঞ্চল কখনো অমান্য করেনি। তবুও তোমরা আজকালকার ছেলে, তোমাদের মতামতের উপর এখন আমাদের চলতে হয়। আমার তো ধারণা আপত্তি করবে না। বেশ, তুমি এই সময় এসে পড়ে ভালোই করেছ। মেয়েটিকে তোমরা কালই দেখে এসো। দুর্গা প্রতিমার মতো চেহারা। আমার তো খুব পছন্দ হয়েছে। আমরা দেখে আর কি করব, আপনার যখন পছন্দ। না না, তা হোক তা হোক, তবু তোমাদের যাওয়া দরকার। আমি ওদের খবর দিয়ে রাখবো, তোমরা যাবে। হ্যাঁ যাও, এখন এখন শুয়ে পড়ো গিয়ে, যাও। অর্জুন খুশি মনে ওর ঘর থেকে বেরিয়ে এলো। সেখান থেকে ফেরার পথে আলোচনার কথাই মনে পড়ে যাচ্ছিল। ডক্টর চৌধুরী আবার বইয়ে মন দিলেন। আর পড়বেন ঘণ্টাখানেক, তারপর শুয়ে পড়বেন। মিনিট 10 বোধহয় কাটেনি, এমন সময় বেয়ারা এসে উপস্থিত। কি চাই? বেয়ারা বলল যে কপিলবাবু দেখা করতে এসেছেন। বেশ বিরক্ত হলেন ডক্টর চৌধুরী। রাত 10টায় কেউ দেখা করতে আসবে, এটা ডক্টর চৌধুরীর কল্পনারও বাইরে। সময়ের ব্যাপারে বেশিরভাগ মানুষই সচেতন থাকে, তাই এই অসময়ে কেউ দরজায় এসে উপস্থিত হবে তা একেবারেই অপ্রত্যাশিত। তবুও ঘর থেকে বেরিয়ে এলেন। দেখা যাক কপিলশীল এমন অদ্ভুত সময় কি বলতে এসেছে। কপিলশীল ড্রয়িং রুমে বসে 4 মিনার টানছিল। বয়স 40-এর কম হবে না। চেহারায় একটা ক্লান্তি আর তেলচিটে ভাব। মুখের অভিব্যক্তি দেখেই বোঝা যায় যে জীবনের অনেক ওঠাপড়া দেখেছে সে। এ ধরনের মানুষ খুব একটা বিশ্বাসযোগ্য নয়, কিন্তু এরা বিত্তশালীদের চারপাশে ঘুরে বেড়ায়। সুযোগ পেলেই তাদের সুবিধা নেয় আর বিনিময়ে নিজের স্বার্থ সিদ্ধি করে। তবে স্বার্থে আঘাত লাগলে ক্ষতি করতেও দুবার ভাবে না। ডক্টর চৌধুরী ঘরে ঢুকতেই কপিল সিগারেটটা ফেলে উঠে দাঁড়ালো। মুখে একটা কৃত্রিম ভদ্রতার ছাপ ফুটে উঠল। আপনাকে এই সময় বিরক্ত করার জন্য আমি সত্যিই লজ্জিত। কি করব বলুন, রনেনবাবু বললেন। তোমাকে আর ওই সাফাই গাইতে হবে না। যা বলতে এসেছো তাই বলে ফেলো তাড়াতাড়ি। বিয়ের ব্যাপারটা নিয়েই এসেছিলাম। রনেনবাবু বলছিলেন। থামলে কেন? উনি টাকার অঙ্কটা আরও বাড়িয়ে দিতে পারেন। আপনি তো বুঝতেই পারছেন চঞ্চলবাবুকে ওনার পছন্দ। হ্যাঁ, কি আলোচনার মধ্যে আমার ওই বারবার না যেতে ভালো লাগে না। রনেনবাবুকে গিয়ে বলবে টাকার অভাব আমার নেই। কোন ছেলের বিয়ে কোথায় দেব তা আমারই ইচ্ছের ওপর। সে তো নিশ্চয়ই 100 বার। অধিকটা মনে রাখলে। মনে রেখেছি তো। অচলের সঙ্গে তাই তো রনেনবাবুর মেয়ের বিয়ে দিতে চাইছি। অচল কি এ পাত্র হিসেবে খারাপ? সে কি কথা, এমন ছেলে লাগে একটা পাওয়া যায়। সবই হলো মনে ধরার ব্যাপার। রনেনবাবুর মনে ধরেছে আপনার ছোট ছেলেকে। তাই বলছিলাম যে বিষয়টা যদি আর একবার বিবেচনা করে দেখেন। আর বিবেচনা করার তো কিছু নেই। কোনো সিদ্ধান্তে আসার পর
সরে আস আমি একদম পছন্দ করি না। আর নিশ্চয়ই তোমার কিছু বলার নেই। রাত বাড়ছে, এবার আমি শোয়ার ঘরে যেতে চাই। কিন্তু আহ, আর কথা বাড়িও না, বাড়ি যাও। রনেনবাবুকে বলবে কোনো মতেই আমার পক্ষে রাজি হওয়া সম্ভব নয়। তিনি স্বচ্ছন্দে অন্যত্র মেয়ের জন্য ছেলে দেখতে পারেন। অচলের জন্য ভালো মেয়ের অভাব হবে না। অভাব? কি যে বলেন স্যার, শয়ে শয়ে পাওয়া যাবে। তবুও আর একবার যদি... বলছি তো, তুমি বাড়ি যাও। ডক্টর চৌধুরীর গলায় এমন কিছু একটা ছিল যাতে সিটিয়ে গেল কপিল। আচ্ছা, তাহলে আমি আসি স্যার। সে দ্রুত পায়ে ড্রয়িং রুম থেকে বেরিয়ে গেল। আজকের দিনটা বিশেষ সুবিধায় কাটল না। এই একরোখা বড়লোকদের নিয়েই যত ঝামেলা। একটু হেরফের করতে যে কী অসুবিধা সেটা বোঝাই মুশকিল। তিক্ত মনে বাগান পেরিয়ে কেটে পা দিয়েছে সবে। কি হলো মশাই? কপিল চমকে মুখ ফেরালো। প্রশ্নকর্তা অচল। কিছু সুবিধা করতে পারলেন নাকি? কিছুই হলো না। আপনার বাবা সেই জেদ ধরেই বসে আছেন। আপনি বোধহয় ঠিকমতো কথাটা পুট করতে পারছেন না। কি যে বলেন, আমি বলেই কথাটা গুছিয়ে বলতে পেরেছি। অন্য কেউ হলে ওর সামনে মুখও খুলতে পারতো না। আপনি বাহাদুর তা বুঝলাম, কিন্তু এই বাহাদুরি দেখিয়ে কি লাভ হলো বলুন দেখি? আমি যে আপ্রাণ চেষ্টা করেছি এ কথা আপনাকে মানতেই হবে। মানলাম না হয়, কি লাভ হলো? এ পথ দিয়ে এগোলে কোনো কালেই কিছু হবে না। আপনি বরং একটা কাজ করুন। কি কাজ? আপনাকে একটু অন্য পন্থা নিতে হবে। আমাকে? আপনার বাবার সে বাল্যবন্ধুর নাম কি যেন? হ্যাঁ, প্রশান্ত মুখার্জি। আপনি প্রশান্তবাবুর বাড়ি যাওয়া আরম্ভ করেই দিন না। মেয়েটির সঙ্গে দেখা সাক্ষাৎ হতে থাকবে। তার মন গলিয়ে ফেললে তারপর তার কোনো অসুবিধা হবে না। তারপর আর আপনাকে পায় কে? দেখি। ডক্টর চৌধুরী মাসখানেক আগে একবার প্রতাপাদিত্য রোডে রোগী দেখতে গিয়েছিলেন। ঠিক তখনই হঠাৎ করে মনে পড়ল যে এই পাড়াতেই তার বাল্যবন্ধু প্রশান্ত থাকে। সঙ্গে এটাও মনে হলো যে প্রায় 10 বছর হয়ে গেছে ওদের আর দেখা হয়নি। প্রশান্ত মুখার্জি আর ডক্টর চৌধুরী ছোটবেলাকার বন্ধু। বিএসসি পর্যন্ত একই সঙ্গেই পড়াশোনা করেছেন। প্রশান্ত এক কারখানায় কেমিস্ট হিসাবে যোগ দেন, আর চৌধুরী পা বাড়ান মেডিকেল কলেজের দিকে। তবুও বেশ কয়েক বছর পর্যন্ত নিয়মিত যোগাযোগ ছিল। দুজনেই একে অপরের বিয়েতে প্রচুর আনন্দ করেছেন। কালের বিবর্তনে তাদের অবস্থার পার্থক্যটা অনেক বেড়ে গেলেও বন্ধুত্বে কিন্তু কোনো আঁচ পড়েনি। তবে বাস্তবতার চাপে দেখা সাক্ষাৎ আস্তে আস্তে কমতে শুরু করে। সংসারের দায়িত্ব আর পেশাগত ব্যস্ততার মধ্যে দিয়ে ধীরে ধীরে যোগাযোগ পুরোপুরি বন্ধ হয়ে যায়। সেই দিন আর গাড়িতে ওঠা হলো না। যখন এখানে এসেই পড়েছেন তখন প্রশান্তর সঙ্গে একবার দেখা করে নেওয়াই যাক। মনটা যেন কেমন করছিল। বন্ধু কিভাবে আছে সেটা না জেনে যাওয়াটাও বেমানান। পায়ে পায়ে প্রশান্তর বাড়ির দিকে এগিয়ে গেলেন। মনে মনে ভাবলেন প্রশান্ত নিশ্চয়ই অবসরে ভালোই আছেন। শুনেছেন তার ছেলেরা এখন প্রতিষ্ঠিত, ভালো চাকরি করছে। তবে এগোতে এগোতে একটা অস্বস্তি হলো। এতদিন তো তিনিও দেখা করেননি, খোঁজখবর নেননি, কিন্তু প্রশান্তও তো কোনোদিন খোঁজ নিল না। সেও কি এতটাই ব্যস্ত, নাকি অন্য কিছু? প্রশান্তর বাড়ির সামনে দাঁড়িয়ে চমকে গেলেন। বাড়ির চেহারা এখন বেশ জীর্ণ। দেওয়ালের রং বহুদিনের পুরনো। এখানে ওখানে খোসা উঠে গিয়েছে। ক্ষয়ে যাওয়া জায়গাগুলো যেন বাড়ির ক্লান্তির গল্প বলছে। এটা কি সেই ঝকঝকে বাড়ি যা একসময় এত পরিচ্ছন্ন ছিল? দরজায় কড়া নাড়তে সেটি ধীরে ধীরে খুলে গেল। সামনে দাঁড়িয়ে একটি 22-23 বছরের মেয়ে, অতি সুশ্রী মুখ, তবে চোখে কৌতূহল স্পষ্ট। যেন একজন সম্ভ্রান্ত দর্শক আগন্তুককে দেখে কিছুটা অবাক হয়েছে। তাকে দেখে ডক্টর চৌধুরী হাসলেন। প্রশান্ত মুখার্জি বাড়ি আছেন? ডক্টর চৌধুরীর আর কিছু বলতে যাওয়ার আগেই গৃহকর্তা দেখা দিলেন। এ কি চৌধুরী? প্রশান্ত মুখার্জি উচ্ছ্বাসিত হয়ে উঠলেন। আরে ওখানে দাঁড়িয়ে আছো কেন? এসো এসো, ভেতরে এসো। ডক্টর চৌধুরী দেখলেন প্রশান্তরা সেই কান্তি নেই। জরাজীর্ণ চেহারা, মুখে খোঁচা খোঁচা দাড়ি, মাথায় আর সেই বাহারেরও চুল নেই, পাতলা হয়ে পেকে গেছে। সব মিলিয়ে কেমন যেন স্ত্রীহীন অবস্থা। তরুণীর পাশ কাটিয়ে তিনি ভেতরে গেলেন। আবেগের প্রথম ধাক্কাটা সামলে নিতে দুজনের কিছুটা সময় লাগলো। তারপর ডক্টর চৌধুরী প্রশ্ন করলেন, শরীরের কি অবস্থা হয়েছে? চুপ করে রইলেন। অসুখটা কি খুলে বলো।
কলকাতার সবচেয়ে বড় ডাক্তারের ট্রিটমেন্টে রেখে আমি তোমাকে ভালো করে তুলব। কোনো অসুখ থাকলে দেশ বাঁচত, বুঝতাম ঠিক মতো ওষুধ খেলে ভালো হয়ে যাব। অর্থাৎ? গত কবছরের মধ্যে আমার জীবনের সমস্ত আশা ভরসা ভেঙে চুরমার হয়ে গেছে ভাই। তাই তো ইচ্ছা থাকলেও তোমার সঙ্গে দেখা করতে যেতে পারিনি। ডক্টর চৌধুরীর কৌতূহল যেন উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছিল। আমায় আর সদয় না রেখে কি হয়েছে পরিষ্কার করে বলো দেখি। প্রশান্ত যা বললেন তার মূল কথাটা এই, এক এক করে ছেলেদের বিয়ে দিয়েছেন, তারা সবাই আলাদা হয়ে গেছে। এখন তারা কলকাতার বিভিন্ন জায়গায় বাস করে। তাদের কাছে মা বাবার কোনো খবর নেওয়ার সময় বা আগ্রহ কোনোটাই নেই। বেঁচে আছেন না মারা গেছেন সেটুকুও যেন জানার প্রয়োজন মনে করে না। পেনশনের সামান্য টাকায় কোনো রকমে সংসার চালাচ্ছেন প্রশান্ত। বর্তমান বাজার দর ও জীবনযাত্রার ব্যয়ভার সামাল দিতে গিয়ে প্রায় প্রতিদিনই হিমশিম খাচ্ছেন। সময় সময় নিজেই ভাবেন যে এইভাবে বেঁচে আছেন কিভাবে। শরীর ভেঙে পড়েছে, চিন্তার দুশ্চিন্তায় মানসিক অবস্থারও ক্রমে অবনতি ঘটেছে। মনে হয় এই অবস্থায় বেশি দিন আর টিকে থাকা সম্ভব নয়। ডাক্তার চৌধুরী এই কথা শুনে কিছুক্ষণ চুপচাপ বসে রইলেন। মনে মনে যেন সময়ের নিষ্ঠুরতা আর বন্ধুর দুর্দশার গভীরতায় ডুবে গেলেন। তারপর বললেন, তুমি যে এমন অবস্থায় পড়বে কোনোদিন আমি কল্পনাও করতে পারিনি। আগে সমস্ত কথা আমায় বললে তো পারতে। পারিনি, সংকোচ বাধা দিয়েছে। আমার কাছে সংকোচ? আমার মতো অবস্থায় পড়লে তুমিও এই ধরনের বিকারের শিকার হয়ে পড়তে ভাই। ইদানিং সুদিনেই আমাদের নিয়মিত দেখা সাক্ষাৎ হতো না। দুর্দশায় পড়েছি বলেই হাত পারবো গিয়ে। এই সমস্ত কি বলছো প্রশান্ত? হাত পাতা নয়, তুমি তুমি তোমার দাবি নিয়ে উপস্থিত হতে পারতে। যাক, যা হওয়ার হয়ে গেছে। ভোগ ছিল, ভোগে নিয়েছো। আর নয়, এখন থেকে তোমার সমস্ত দায় দায়িত্ব আমার। প্রশান্ত চৌধুরীর হাত চেপে ধরলেন। তার দুই চোখ জলে চকচক করে উঠল। তোমার? হ্যাঁ, আমার। হাত পেতে টাকা নিতে বলছি না। তোমার সম্মানে যাতে ঘা না লাগে সেই রকম একটা পরিকল্পনা গ্রহণ করব। তুমি নিশ্চিতভাবে আমার উপর সমস্ত কিছু ছেড়ে দাও। আমি তো কিছুই বুঝতে পারছি না। মানে? না না, তোমার বুঝে আর দরকার নেই। ডক্টর চৌধুরী প্রসঙ্গতরে চলে গেলেন। তার কি পরিকল্পনা প্রশান্ত মুখার্জির আর্থিক অবস্থাকে ওপরে তুলতে কোন সম্মানজনক পথ তিনি অবলম্বন করবেন সে সম্পর্কে কোনো আঁচও দিলেন না। তোমার মেয়েটি তো চমৎকার হয়ে উঠেছে দেখলাম। পড়াশোনা করছে তো? বিএ পাশ করে বসে আছে, আর পড়াতে পারলাম না। কি নাম রেখেছ? দেখেছো কিরকম সব ভুলে গেছি। ওর নাম হচ্ছে প্রতিমা। বাহ বাহ বাহ, সুন্দর নাম রেখেছ। দুর্গা প্রতিমার মতোই দেখতে। 2 কাপ চা হাতে প্রতিমা ঘরে এলো এই সময়। প্রণাম পর্ব আগেই সমাধা হয়ে গিয়েছিল। সস্নেহে তার দিকে তাকালেন ডাক্তার চৌধুরী। কিছুক্ষণ কথা বললেন তার সঙ্গে। প্রতিমা চলে যাওয়ার পর বললেন, আমার ছোট ছেলে চঞ্চলকে নিশ্চয়ই তোমার মনে আছে। আজকাল প্র্যাকটিস করছে। তাই নাকি? একদিন বাপের মতো নামই হয়ে উঠবে, কি বলো? হ্যাঁ, ওর উপর আমার অনেক আস্থা আছে। আচ্ছা প্রশান্ত, বলো। ওকে জামাই হিসেবে পেলে তুমি কি খুশি হবে? মহাবিস্ময়ে প্রশান্ত যেন থ হয়ে গেলেন। নিজেকে সামলে নেওয়ার পর বললেন, খুশি হব কি বলছো? আজ সকালে আমি কার মুখ দেখে ঘুম থেকে উঠেছিলাম কে জানে। তুমি যেন সাক্ষাৎ দেবদূত হয়ে এসেছো আমার কাছে ভাই। সময় সময় এইরকম সমস্ত ব্যাপার ঘটে, বুঝেছ? আমি তো দেবদূত নই, উপলক্ষ বলতে পারো। তাহলে কিন্তু ওই কথাই রইল। কিন্তু ভাই। না 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 না, এর মধ্যে আর কোনো কিন্তু নেই। তোমার গিন্নিকে ডাকো, তাকে শুভ সংবাদটা জানিয়ে যাই। তিনি তো বাড়ি নেই, গতকাল শ্যামবাজারে গেছেন। বাপের বাড়ি আর কি। খরচপত্রের কথা না হয় ছেড়েই দিলাম। তোমার তো আরও ছেলে ছিল, তাদের সকলের কি? না, দুজনের বিয়ে এখনো হয়নি। একজন অরপ্ত করে তৃতীয় জনের জন্য একটি মেয়ের সন্ধান পেয়েছি। বুঝলে প্রশান্ত, পয়লা মাঘেই ওই দুটো বিয়ে তাহলে লাগিয়ে দেওয়া যাক, কি বলো? প্রশান্ত কি করবেন তা ভেবেই পাচ্ছিলেন না। কিছুক্ষণ নিস্তব্ধতার পর ডাক্তার চৌধুরী তাকে বিদায় জানিয়ে বাড়ি ফিরে এলেন। এরপর প্রায় 1 সপ্তাহ কেটে গেল। এর মধ্যে প্রশান্ত একদিন তার মেয়েকে সঙ্গে নিয়ে ডাক্তার চৌধুরীর কাছে এলেন। অচল এবং চঞ্চল দুজনেই সেই মেয়েটিকে দেখেছে।
সুশ্রী এবং সংযত মেয়ে, যা প্রথম দেখাতেই বোঝা যায়। তার বিয়ের কথাবার্তাও প্রায় চূড়ান্ত হয়ে গিয়েছে। সরাসরি সরাসরি অর্থ সাহায্যের প্রস্তাব দিলে প্রশান্ত তা কখনোই গ্রহণ করবেন না। তাই অন্যভাবে একটি সুযোগ করে দিতে হবে তাকে, যাতে সাহায্য নেওয়ার অনুভূতি না হয়। শ্যামাপ্রসাদ মুখার্জি রোডে একটি বড় আকারের ওষুধের দোকান খোলার পরিকল্পনা করেছেন ডক্টর চৌধুরী। সেই দোকানের কাজের দেখভাল ও ব্যবস্থাপনার দায়িত্ব প্রশান্তকে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ডক্টর চৌধুরী অনেক বুঝিয়ে বন্ধুকে রাজি করিয়েছেন। ভালো অবস্থানে দোকানটা দেওয়ার জন্য জায়গাও চূড়ান্ত হয়ে গেছে। এখন সাজসজ্জার কিছু প্রস্তুতির কাজ চলছে। এগুলো শেষ হলেই দোকান উদ্বোধন করা হবে। এর মধ্যে আবার অন্য এক ঝামেলা দেখা দিয়েছে। মজুমদারের মেয়ে এবং অচলের সম্পর্ক নিয়ে কথা উঠেছে। মজুমদার দৃঢ়ভাবে জানিয়েছেন যে তিনি অচলকে জামাই হিসেবে মেনে নিতে পারবেন না। এ নিয়ে ডক্টর চৌধুরীর কাছে বেশ স্পষ্ট অবস্থানও নিয়েছেন। তার মতে এই সম্পর্ক যদি ভেঙে যায় তবে তার মেয়ে ভালো পরিবারেরই বিয়ে হবে। কিন্তু মজুমদার জানেন না যে অচল প্রতিমাকে বিয়ে করার জন্য দৃঢ় সংকল্প করেছে। প্রতিমার প্রতি তার গভীর ভালোবাসা এবং অন্য কোনো প্রস্তাব সে মানতে রাজি নয়। ঘটনাগুলো যেন আরও জটিলতার দিকে এগোচ্ছে। হঠাৎ বিকাশবাবুর কথায় চটক ভাঙল চৌধুরীর। হ্যাঁ, অসময়ে বিরক্ত করলাম। শুয়ে পড়েছিলে? শুতে যাচ্ছিলাম। রনেন মজুমদার তো জ্বালিয়ে খেলে। লোকটার এরকম স্বভাব জানলে আমলই দিতাম না। যা হোক, কালই এর একটা হেস্তনেস্ত চাই। আবার কি হলো? কথাবার্তা তো সব ফাইনাল হয়েই গেছে। তার ব্যাপার স্যাপার দেখে তো তা মনে হচ্ছে না। উনি এসেছিলেন নাকি? উনি এলে তো ভালোই হতো, সামনাসামনি কথা বলে নিতে পারতাম। কপিল এসেছিল, সেই এক কথা। কাল সকালেই তুমি মজুমদারের বাড়ি চলে যাবে। বলবে তিনি যদি সত্যিই আমার সঙ্গে কুটুম্বিতা করতে চান তাহলে অচলের সঙ্গেই বিয়ে হবে। বুঝতে পেরেছ? অচলের সঙ্গেই বিয়ে হবে তার মেয়ের। এখন অনুরোধ উপরোধ অর্থহীন। চঞ্চলের আমি পাত্রী ঠিক করে রেখেছি। ঠিক আছে। শেষ কথাটা আমি কালই শুনতে চাই, এ কথাও বলবে। আমি বরং তাকে আপনার কাছেই নিয়ে আসবো। আপনি সরাসরি তাকে সমস্ত কিছু বলতে পারবেন। সেই ভালো। এই বিরক্তিকর পরিস্থিতির হাত থেকে খুব তাড়াতাড়ি রেহাই পেলে আমি বাঁচি। কাজ কেমন চলছে? দোকান ডেকোরেশনের কথা বলছেন? হ্যাঁ, হ্যাঁ, ভালোভাবেই এগোচ্ছে। মনে হয় সপ্তাহখানেকের মধ্যে সব কিছু শেষ হয়ে যাবে। হলেই ভালো। আমি 1 তারিখে স্টার্ট করতে চাই। প্রশান্তকে সে কথা বলে রেখেছি। মনে রেখো, দিন 15-র বেশি সময় হাতে পাচ্ছি না। আপনি নিশ্চিন্ত থাকুন চৌধুরী মশাই। শুয়ে পড়ো কি? বিকাশবাবু ড্রয়িং রুম থেকে বেরিয়ে গেলেন। তিনি ডক্টর চৌধুরীর প্রয়াত স্ত্রীর একমাত্র ভাই। বয়স 45-এর বেশি হবে না। এখনও বিয়ের প্রতি তার কোনো আগ্রহ দেখা যায়নি। একটি ভালো মানের মার্কেন্টাইল ফার্মে চাকরি করেন। ভগ্নিপতির বিশেষ অনুরোধে তিনি এই বাড়িতেই থাকেন এবং ডক্টর চৌধুরীর অনেক কাজকর্ম দেখভাল করেন। বর্তমানে প্রশান্ত মুখার্জিকে নিয়ে যেই ওষুধের দোকানটি খোলা হবে তার প্রাথমিক প্রস্তুতিগুলো তিনিই গুছিয়ে দিচ্ছেন। বাড়ির ভাগ্নেরাও তাকে খুব পছন্দ করে। বিকাশবাবু চলে যাওয়ার পর ডক্টর চৌধুরী আরও মিনিট কয়েক চুপচাপ বসে রইলেন। এরপর ধীর গতিতে সোফাটা ছেড়ে উঠে দাঁড়ালেন। প্রতিদিনকার অভ্যাস অনুযায়ী আজও তিনি 2 পেগ হুইস্কি খাবেন, কিছুক্ষণ বই পড়বেন এবং তারপর ঘুমোতে যাবেন। অন্যদিকে অর্জুন নিজের ঘরের বিছানা গিয়েই শুয়ে পড়েছিল এবং একেবারে গভীর ঘুমে তলিয়ে গিয়েছিল। ঘুম ভাঙল দরজায় জোরালো করাঘাতের শব্দে। চমকে বিছানায় উঠে পড়ল সে। বালিশের পাশেই রাখা রিস্টওয়াচে চোখ গেল। সকাল 7:10। এক ঘুমে রাত কেটে সকাল হয়ে গিয়েছে। শরীরটাও বেশ হালকা লাগছে। কাকাবাবুর দেওয়া ওষুধ ঠিকঠাক মতোই কাজ করেছে বলে মনে হচ্ছে। কিন্তু দরজায় এমনভাবে ধাক্কা দিচ্ছে কে? তাড়াতাড়ি পা চালিয়ে দরজার কাছে গেল অর্জুন। দরজা খুলতেই চঞ্চলকে দাঁড়িয়ে থাকতে দেখল। তার চুল এলোমেলো, মুখ সাদা ফ্যাকাশে, আর চেহারায় স্পষ্ট বিচলিত ভাব। গুরুতর কিছু না হলে চঞ্চলের এরকম অবস্থা হওয়ার কথা নয়। কি হয়েছে? বাবা, বাবা, বাবা মারা গেছে অর্জুন। কান্নায় ভেঙে পড়ল চঞ্চল। এই শোচনীয় সংবাদে অর্জুনও স্তব্ধ হয়ে গেল। শেষে তার মুখ থেকে কোনো রকমে বেরুলো, সে কি? কাল রাত্রেও তো সম্পূর্ণ সুস্থ ছিলেন বলে মনে হলো। এমন যে হবে ভাবাই যায় না। স্বাভাবিক মৃত্যু হলেও কথা ছিল।
আমার তো মনে হয় পটাশিয়াম সায়ানাইড বা ওই জাতীয় কিছু পেটে গেছে ওর। সাইনাইট? তুই বলতে চাইছিস? কিছুই বুঝতে পারছি না ভাই, কিচ্ছু বুঝতে পারছি না। অর্জুন বুঝতে পারছিল না যে কি বলা উচিত। কয়েক মুহূর্ত অপেক্ষা করে ধীরে ধীরে ডক্টর চৌধুরীর ঘরের দিকে এগিয়ে গেল। সেখানে বাড়ির সবাই ইতিমধ্যে উপস্থিত। করিডোরে চাকর বাকরেরা নীরবে দাঁড়িয়ে রয়েছে। দেখে মনে হচ্ছে যেন বাতাসেও চাপা আতঙ্ক ছড়িয়ে রয়েছে। ঘরে ঢুকে অর্জুন দেখল ডাক্তার চৌধুরীর নিথর দেহটা মেঝে পাশ ফিরে পড়ে রয়েছে। চারিদিকে ভাঙা কাচের টুকরো ছড়িয়ে রয়েছে। সম্ভবত একটি কাচের গ্লাস ভেঙে গিয়েছে। মেঝেতে কিছু জলীয় পদার্থও গড়িয়ে পড়েছে, যেন একটা জায়গা জুড়ে ছড়িয়ে রয়েছে। চঞ্চল ইতিমধ্যে দেহটা পরীক্ষা করেছে, তবে নিশ্চিত হতে স্থানীয় ডাক্তার ঘোষকে ডেকে আনা হয়েছিল। তিনি বেশ কিছুক্ষণ ধরে মৃতদেহটা পরীক্ষা করলেন, তারপর মুখ তুলে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেললেন। অনুমান মিথ্যে নয়, মনে হয় হুইস্কির সঙ্গে মিশেই ওটা পটাশিয়াম সাইনাইডই মৃত্যুর কারণ। আর সময় নষ্ট করবেন না, এখনই পুলিশে খবর পাঠান। পুলিশে খবর না দিলে কিন্তু আপনারাই অসুবিধায় পড়বেন। বাবা শেষ পর্যন্ত আত্মহত্যা করলেন। বাবার মতো লোক আত্মহত্যা করবেন ভাবাই যায় না। এটা আত্মহত্যা নয় দাদা। সকলেই মুখ ফেরালো। দরজার ফ্রেমের মধ্যে এসে দাঁড়িয়েছে চঞ্চল। কি বলছিস তুই? ঠিকই বলছেন, এটা আত্মহত্যা নয়, এটা খুন। বাবার মতো লোক আত্মহত্যা করবেন অথচ একটা চিঠি পর্যন্ত লিখে যাবেন না? এটা হতেই পারে না। তাছাড়া কোন দুঃখে তিনি আত্মহত্যা করবেন? তুমি একটা কথা ভুলে যাচ্ছ, দরজা ভেতর দিক থেকেই বন্ধ ছিল। আমরা পাল্লা ভেঙে তবে ঘরে ঢুকতে পেরেছি। হত্যাকারী কোন পথ দিয়ে ভেতরে গিয়ে কাজ সেরে আবার বেরিয়ে এসেছে বলো তো? বলতে পারবো না। একটু থেমে চঞ্চল আবার বলল, কোনো প্রশ্নের উত্তর দেওয়া আমার পক্ষে সম্ভব নয়। মন বলছে বাবা আত্মহত্যা করেননি। এই সময় পুলিশকে এই খবর দেওয়া হোক। বিকাশবাবু দ্রুত টেলিফোনের দিকে এগিয়ে গেলেন। কয়েক মিনিটের মধ্যে বিপুল মণ্ডল এসে উপস্থিত হলো তাদের সঙ্গীদের নিয়ে। ঘরে ঢুকতে কয়েকবার জোরে হুঙ্কার দিলেন এবং কঠোর কণ্ঠে জানিয়ে দিলেন যে এই ধরনের বিশৃঙ্খলা তিনি সহ্য করবেন না। যদি একটি খুনের ঘটনা হয় তাহলে সব প্রমাণ ইতিমধ্যে নষ্ট হয়ে গেছে বলেই তিনি মন্তব্য করলেন। অর্জুন নির্বাক হয়ে বসে রইল। এত বড় মাপের একজন মানুষকে কেউ খুন করতে পারে এই ধারণা তার মাথাতেও আসছিল না। ওদিকে বিপুল মণ্ডল তখন গৃহকর্তার ব্যক্তিগত বেয়ারাকে জেরা করতে ব্যস্ত। বেয়ারাই প্রথমে বিপদের গন্ধ পেয়েছিল। সেদিনকার মতো আজও সকালে চা নিয়ে কর্তার ঘরে গিয়েছিল সে। তবে আজ একটু তাড়াতাড়িই গিয়েছিল, কারণ গত রাতে ডক্টর চৌধুরী তাকে জানিয়ে দিয়েছিলেন যে 7টার মধ্যেই তিনি বেরিয়ে যাবেন। কিন্তু অনেক ডাকাডাকির পরেও দরজা খোলার কোনো সাড়া মেলেনি। এটি অত্যন্ত অস্বাভাবিক, কারণ কর্তা বরাবরই ভোরে উঠে চা না পাওয়া পর্যন্ত বই পড়তেন। বেয়ারা এরপর কমলকে গিয়ে পুরোপুরি ঘটনাটা জানায়। কমলা দেরি না করে সবার সহযোগিতায় দরজাটা ভেঙে ঘরে ঢোকে। দুর্গাশঙ্কর সামান্য অস্বস্তি নিয়ে সোজা হয়ে বসলেন। পাইপটি নিভে গিয়েছিল, সেটি আবার জ্বালিয়ে নিলেন। ধীরে ধীরে একটা দীর্ঘ টান দিয়ে তাকালেন মিস্টার সামন্তর দিকে। হোমিসাইড স্কোয়াডের প্রখ্যাত অফিসারটিকে ধোয়ার আস্তরণের ভেতর দিয়ে খানিকটা ঝাপসা লাগছিল। সামন্ত বললেন, পথ ভুলে যখন আমার কাছে এসে পড়েছেন তখন চলুন একবার ঘটনাস্থল থেকে ঘুরে আসবেন। হাতে বোধহয় এখন কোনো কেস নেই। দুর্গাশঙ্কর বলল, না, বেকারত্বই চলছে, যাওয়া যেতে পারে। তবে ঘটনাস্থলে পৌঁছাবার আগে ব্যাপারটা একটু আগাগোড়া খুলে বলুন তো। সত্যি কথা বলতে কি, খুলে বলার মতো তথ্য আমার হাতে নেই এখনো পর্যন্ত। নিহত ব্যক্তি একজন খ্যাতিমান চিকিৎসক ছিলেন, কাজেই স্থানীয় থানার হাতে কেসটা আর রাখা যাচ্ছে না বলেই আমাকে নাক গলাতে হয়েছে। হাতে সময় থাকলেই দুর্গাশঙ্কর লালবাজার চলে আসে। আজ এসেছিল বেলা 12টা আন্দাজ। একথা সে কথার পর সামন্ত বললেন ডাক্তার চৌধুরীর খুন হয়ে যাওয়ার কথা। ওপর থেকে চাপ আসায় হোমিসাইড স্কোয়াড এসে তদন্তে নেমে পড়েছে তাও জানে। দাঁতের ফাঁক থেকে পাইপটা সরিয়ে নিয়ে দুর্গাশঙ্কর বলল, খুন সম্পর্কে আপনি নিশ্চিত হলেন কিভাবে? পোস্টমর্টমের রিপোর্ট থেকে জানা গেছে সাইনাইড মেশানো হুইস্কি ডক্টর চৌধুরী খেয়েছিলেন। বডির পজিশন থেকে মনে হয়েছে এক চুমুক দেওয়ার পর সঙ্গে সঙ্গে মারা গেছেন। গেলাসে হুইস্কি আর সাইনাইডের সন্ধান পাওয়া গেছে। যে বোতল থেকে পানীয় গেলাসে ঢালা হয়েছিল সেটা ছিল ওই টিপয়ের উপর। তাতে অর্ধেক মদ ছিল তখনও। বোতল পরীক্ষা করে জানা গেছে তাতেও সাইনাইড মেশানো রয়েছে। উনি কি নিয়মিত ড্রিঙ্ক করতেন?
ওই পোড় খাওয়া মাতাল বলতে যা বোঝায় তা অবশ্য উনি ছিলেন না। প্রতিদিন রাত্রে ঘুমানোর আগে দুপেক করে খেতেন। এই অভ্যেস ছিল তা দীর্ঘদিনের। ওই অভ্যেসটাকেই কাজে লাগিয়েছে হত্যাকারী। তাহলে ব্যাপারটা দাঁড়াচ্ছে যে কোনো এক সময় ওর অনুপস্থিতিতে সে ঘরে ঢুকে উইস্কির বোতলে সাইনাইডটা মিশিয়ে দেয়, কারণ তার অজানা ছিল না যে ডাক্তার চৌধুরী শুতে যাবার আগে 2 প্যাক অভ্যাস মতো খাবেন। এই সূত্রে 2টি বিষয় আমাদের সামনে এসে পড়ছে। কোন বিষয়? 1, হত্যাকারী এমন একজন লোক যার পক্ষে ডাক্তার চৌধুরীর গড়ে যখন তখন যাওয়ার স্বাধীনতা আছে। 2, সাইনাইড এমন একটা বস্তু যা পয়সা ফেললেই বাজার থেকে সংগ্রহ করা যায় না, পারমিটের দরকার হয়, এবং ওই পারমিট যে কেউ পেতে পারে না। সুতরাং ধরে নিতেই হবে যে হত্যাকারী এমন একজন ব্যক্তি যার সাইনাইড সংগ্রহ করার সহজ পন্থা জানা আছে। আপনি বলতে চাইছেন সে একজন ডাক্তার? এই মুহূর্তে আমি জোর দিয়ে কিছুই বলতে চাইছি না, তবে আমাদের বিশেষভাবে মনে রাখতে হবে যে ভিকটিম নিজেও একজন ডাক্তার ছিলেন। থাক, ওসব কথা এখন থাক। আপনার সঙ্গে ঘটনাস্থলে যাওয়ার আগে সকলের স্টেটমেন্ট সম্পর্কে একটু ওয়াকিবহল হতে চাই। স্টেটমেন্টের কপি আছে নিশ্চয়ই? আছে। সামন্ত একটা ফাইল বাড়িয়ে দিলেন। এতেই আছে ডক্টর চৌধুরীর বাড়ির সকলের এজাহার। দুর্গাশঙ্কর ফাইলটি হাতে নিয়ে মনোযোগ দিয়ে পড়তে শুরু করলেন। সারাংশটি ছিল এই রকম: দেবীপদ বাউরি, ডক্টর চৌধুরীর ব্যক্তিগত পেয়ারা, বয়স 50, বীরভূম জেলার মল্লাপুরের বাসিন্দা। গত 15 বছর ধরে এই বাড়িতেই কাজ করছেন। রাত 10:30টার দিকে ডক্টর চৌধুরীর সঙ্গে শেষ দেখা হয়। তখন তিনি ড্রয়িং রুম থেকে শোবার ঘরের দিকে যাচ্ছিলেন এবং দেবীপদকে বলে দেন যে সকাল 6টার মধ্যে যেন চা পৌঁছে দেওয়া হয়, কারণ 6:30টার মধ্যে তিনি বেরোবেন। দেবীপদ জানিয়েছেন যে মদের বোতলের প্রয়োজন হলে তিনি কিনে এনেই দিতেন। তবে ডক্টর চৌধুরী কখনো খেতে বসে মদ্যপান করতেন না, বরঞ্চ দরজা বন্ধ করেই খেতেন। আতখালি বোতলটি যা ঘর থেকে পাওয়া গেছে সেটা তিনি ধর্মতলা স্টোর থেকে এনেছিলেন। কমল চৌধুরী, ডক্টর চৌধুরীর বড় ছেলে। ডাইনিং রুমে রাতে খাওয়ার সময় বাবার সঙ্গে শেষ দেখা হয়। তারপর নিজের ঘরে চলে যান। 10:20 নাগাদ বাথরুমে গিয়ে বাগানে একজনকে দেখতে পান, যাকে তিনি কপিলশীল বলেই মনে করেছিলেন। তারপর পুরো রাতটা তিনি নিজের ঘরেই ছিলেন। নির্মল চৌধুরী ডিনারের পর ড্রয়িং রুমে বসে পত্রিকা পড়ছিলেন। ঠিক তখনই কপিলশীল এসে উপস্থিত হয়। কপিলের উপস্থিতি বাড়ির লোকেদের বিরক্তির উদ্রেক করত। কপিল আসার পর নির্মল ড্রয়িং রুম ছেড়ে নিজের ঘরে চলে যান এবং একেবারে সকালে চেঁচামেচি শব্দে তার ঘুম ভাঙে। অচল চৌধুরী, কপিলের সঙ্গে ডিনারের পর দেখা হয়েছিল এবং 2-4 কথা হয়। তারপর কপিল বাড়ি থেকে চলে যায়। নিজের ঘরে যাওয়ার সময় ডাক্তার চৌধুরীকে ড্রয়িং রুমের পাশে সিগারেট টানতে দেখেছিলেন। ঘরে পৌঁছে আধ ঘন্টা জেগেছিলেন এবং তারপর শুয়ে পড়েন। সবাই জানত যে ডক্টর চৌধুরীর প্রতিদিন 2 প্যাক হুইস্কি পান করতেন। চঞ্চল চৌধুরী, ডিনারের পর ডক্টর চৌধুরী যাকে ঘরে পাঠিয়েছিলেন, সঙ্গে ছিল অর্জুন। কিছুক্ষণ পর অর্জুনকে ঘরে রেখে নিজের ঘরে চলে যায়। অর্জুন তারপর ফিরে এলে তার ঘরে কিছুক্ষণ গল্পও হয়। তারপর সে শুয়ে পড়ে এবং সারা রাত ঘর থেকে বেরোয়নি। বিকাশ ঘোষাল, ডক্টর চৌধুরী শ্যালক, বয়স 44, 15 বছর ধরে এ বাড়িতেই থাকেন। ডক্টর চৌধুরীর ডাকে রাত 10টার সময় ড্রয়িং রুমে আসেন। সেখানে অচলের বিয়ে ও ওষুধের দোকান নিয়ে কথা হয়। এরপর তিনি নিজের ঘরে চলে যান। গেটের বাইরে কপিলশীলকে কারোর সঙ্গে কথা বলতে দেখেছিলেন। অর্জুন রায়, চঞ্চলের বন্ধু, জামশেদপুর থেকে এসেছে। ডক্টর চৌধুরীর ঘরে চঞ্চলকে নিয়ে কথাও হয়। তারপর চঞ্চলের ঘরে গিয়ে কিছুক্ষণ কাটিয়ে তিনি নিজের ঘরে গিয়ে শুয়ে পড়েন রাত 11টার পর। তারপর চঞ্চলের ঘরে কিছুক্ষণ কাটিয়ে সে নিজের ঘরে শুয়ে পড়ে রাত 11টার পর। বাকি এজাহারগুলোর উপর দ্রুত নজর বুলিয়ে দুর্গাশঙ্কর ফাইলটি বন্ধ করে রাখলেন। সত্যি কথা বলতে কি, জোরালো কোনো সূত্র তো চোখে পড়ল না। আচ্ছা, ওই কপিলের সন্ধান করতে পেরেছেন? হ্যাঁ, তাকে খুঁজে বার করা হয়েছে। নানা ধরনের কাজ করে সে পেট চালায়। আমাদের জানিয়েছেন ডক্টর চৌধুরীর সঙ্গে ভালো সম্পর্ক ছিল। সেদিন সে তার ছেলেদের নিয়ে সম্পর্কের কথা বলতে গিয়েছিল। একটা জিনিস লক্ষ্য করেছেন, এই বিয়ে কথাটা বড্ড বেশি এসে পড়েছে। আপাত দৃষ্টিতে কেসটা খুবই ঘোরালো মনে হচ্ছে। তবে এমনটাও হতে পারে
যে হত্যার মোটিভ আঁচ করার সঙ্গে সঙ্গেই সমস্ত কিছু আমাদের কাছে জলবৎ তরলং হয়ে যাবে? হয়তো আপনার কথাটাই ঠিক। মোটিভ নিয়ে আমাদের আগে মাথা ঘামাতে হবে। চলুন এবার যাওয়া যাক, আর সময় নষ্ট করে লাভ কি। দুর্গাশঙ্কর ও সামন্ত একসঙ্গেই রওনা হলেন। পুলিশের নির্দেশে বাড়ির সকলেই এখনও উপস্থিত রয়েছেন। পোস্টমর্টমের পর ডক্টর চৌধুরীর মৃতদেহ গতকাল পরিবারের হাতে তুলে দেওয়া হয় এবং সেই দিনই সৎকার সম্পন্ন হয়েছে। প্রশান্তবাবু এই আকস্মিক সংবাদ শুনে একেবারে হতভম্ব হয়ে পড়েন। গতকাল তিনি বাড়িতে এসেছিলেন। অচল তাকে যথেষ্ট আপ্যায়ন করলেও প্রশান্তবাবু চঞ্চলের সঙ্গেই বেশি সময় কাটিয়েছেন এবং তাকে নিজের বাড়িতে আসার আমন্ত্রণও জানিয়েছেন। দুর্গাশঙ্কর ও মিস্টার সামন্ত ঘটনাস্থলে পৌঁছলেন প্রায় বেলা 1:30 নাগাদ। তখন বিপুল মণ্ডল ডক্টর চৌধুরীর ঘরে আরও একটি তল্লাশি চালাচ্ছিলেন। কপিল শীলের আচরণ তাকে সন্দেহজনক বলে মনে হয়েছে, বিশেষত রাত 11টায় তার উপস্থিতি। তিনি দৃঢ় বিশ্বাসী চাপ প্রয়োগ করলে কপিলের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য বের হয়ে যাবে এবং আজ সন্ধ্যের মধ্যেই তাকে হাজতে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন। দুর্গাশঙ্কর বাড়ির সদস্যদের সঙ্গে মিস্টার সামন্তই পরিচয় করিয়ে দিলেন, তবে বিপুল মণ্ডল বিষয়টিকে মেনে নিতে পারছিলেন না। তদন্তের মধ্যে কোনো বেসরকারি ব্যক্তি কেন অংশ নেবে তা তিনি একেবারে পছন্দও করলেন না, কিন্তু ওপর মহলের নির্দেশের বিরুদ্ধে তো তার কিছু করার ছিল না। দুর্গাশঙ্কর প্রথমেই চঞ্চলের সঙ্গে কথা বলার সিদ্ধান্ত নিলেন। চঞ্চলের ঘরেই তারা বসলেন, সেখানে অর্জুনও উপস্থিত ছিল। আচ্ছা চঞ্চলবাবু, প্রত্যেক ডিসপেন্সারিতেই কি পটাশিয়াম সাইনাইড রাখা হয়? না, সরকার অনুমতি দেন না। তাছাড়া ও জিনিসটা বিশেষ বিশেষ ক্ষেত্রে ছাড়া কাজেও লাগে না। আপনার পারমিট আছে? না, বাবার ছিল। তিনি সাইনাইড নিয়ে কি করতেন? ইদানিং কি একটা বিষয় নিয়ে খুব পরীক্ষা নিরীক্ষা করেছিলেন, ওতেই কাজে লাগতো। সেটা আমি ঠিক বলতে পারছি না। ওই মারাত্মক বস্তুটা তিনি রাখতেন কোথায়? চেম্বারে বোধহয়। সত্যি কথা বলতে কি, এইসব ব্যাপারে আমি কিছুই জানি না। দুর্গাশঙ্কর পাইপ ধরে নিয়ে ধোয়ার ছাতে ছাড়তে কি যেন চিন্তা করল, তারপর বলল, আপনার বাবার চেম্বার কোথায়? এ বাড়ির সঙ্গে অ্যাটাচড, পুলিশ তালা দিয়ে রেখেছে। দুর্গাশঙ্কর আর কোনো কথা না বলে পা বাড়ালো। ড্রয়িং রুমে তখন কমল, নির্মল, অচল আর বিকাশ ঘোষালকে নিয়ে সামন্ত বসে রয়েছেন। ছাড়াছাড়াভাবেই কথা হচ্ছে। বিপুল মণ্ডলও আছেন ঘরে, একপাশে বুড়ো কুচকে দাঁড়িয়ে রয়েছেন। দুর্গাশঙ্কর ড্রয়িং রুমে ঢুকেই বলল, মিস্টার সামন্ত, আমি একবার ডাক্তার চৌধুরীর চেম্বারের ভেতরে যেতে চাই। নিশ্চয়ই মণ্ডল, ব্যবস্থা করুন। আগে আমি এদের সঙ্গে কথা বলে নিই। কারণ ছাড়া কোনো বড় একটা হত্যাকাণ্ড সাধিত হয় না। আপনারা আজ করতে পেরেছেন কি যে চৌধুরীর মতো মানুষের পক্ষে কেন খুন হওয়া সম্ভব? আমরা তো কোনো ক্ষয় দেখতে পাচ্ছি না। চৌধুরী মশাই ছিলেন অজাতশত্রু, তাকে যে কেউ... তাছাড়া কমল বলল স্বার্থের গন্ধ এখানে নেই। বছর 3 আগে উইল করেছিলেন নিজের সমস্ত কিছু যাতে আমরা 4 ভাই সমানভাবে অংশে পাই, তার ব্যবস্থাই করে রেখে গিয়েছে। তার ইদানিংকার অ্যাক্টিভিটি সম্পর্কে কিছু বলতে পারবেন? ইদানিং তিনি কি একটা ব্যাপারে খুব ব্যস্ততা দেখাচ্ছিলেন, এই কথাই আমি বলতে চাইছি। দুটো ব্যাপারে একটু ব্যস্ত হয়ে পড়েছিলেন বটে। কি বলুন তো? ছেলেদের বিয়ে আর ওষুধের দোকানের... চৌধুরীর দোকান আছে নাকি? নেই, তবে উনি এক বন্ধুকে পার্টনার নিয়ে ওষুধের ব্যবসায় নামছিলেন, আর কয়েকদিনের মধ্যেই দোকানের ওপেনিং। ওষুধপত্র কেনা হয়ে গিয়েছিল? তা দেখাশোনার দায়িত্ব ছিল কার উপর? তা বলতে পারবো না, খুলে তিনি আমাদের কিছুই বলেননি। আমাকে শুধু দোকান সাজাবার ব্যাপারেই ডেকোরেটর ঠিক করে দিতে বলেছিলেন। পার্টনার বন্ধুটির নাম কি? দুর্গাশঙ্কর শোভা ছেড়ে উঠে পড়ল। মিস্টার সামন্ত, আপনি প্রশান্ত মুখার্জির ঠিকানাটা নিয়ে রাখুন, আমি চেম্বার থেকে ঘুরে আসছি। রোগীদের অপেক্ষার বড় হলঘরের মাথায় ছিল ডক্টর চৌধুরীর চেম্বার। বিপুল মণ্ডল দরজা ঠেলে ভেতরে প্রবেশ করলেন। একবার চারপাশে দ্রুত নজরও বুলিয়ে নিলেন। একজন প্রতিষ্ঠিত চিকিৎসকের কর্মক্ষেত্র এমন পরিপাটি হওয়াটাই স্বাভাবিক। চেম্বারের আশেপাশে পুরো দেওয়াল জুড়ে ছিল আলমারি। কাচ ঘেরা তাকগুলোতে সারি সারি ওষুধ এবং প্রতিটিতেই স্পষ্ট লেবেল লাগানো। দুর্গাশঙ্কর সরাসরি এগিয়ে গেলেন সেই তাকের দিকে যেটিতে পয়জন লেখা ছিল। আলমারির পাল্লা খুলতেই তিনি লক্ষ্য করলেন যে সেটিতে কোনো তালা লাগানো নেই। বিষয়টি সন্দেহজনক মনে হলেও পাল্লা সরিয়ে তিনি ভেতরে উকি দিলেন। আলমারির পাল্লাটা খুলতে গিয়ে বেশ অবাক হলো। বিষয়টি সন্দেহজনক মনে হলেও পাল্লা সরিয়ে তাড়াতাড়ি ভেতরে উকি দিল।
হঠাৎই চোখে পড়ল যে ভেতরে একটা চ্যাপ্টা শিশি, যার গায়ে লেখা পটাশিয়াম সায়ানাইড। শিশিটি ঠিকঠাকই ছিল, তবে এর থেকে যে কিছু ব্যবহার করা হয়েছে কিনা তা বোঝা সম্ভব হলো না। দুর্গাশঙ্করের এই কাজ বিপুল মণ্ডলের কিন্তু নজর এড়াল না। তিনি কপাল কুঁচকে তাকে পর্যবেক্ষণ করছিলেন, যেন কিছু বলতে গিয়েও থেমে গেলেন, এবং তারপর বললেন, আলমারির মধ্যে কিসের সন্ধান করছেন? হত্যাকারীর। পাল্লা টেনে দিয়ে সামনে তাকিয়ে দেখল যে রয়েছে একটি সুদৃশ্য টেবিল। টেবিলের কাছে এগিয়ে গেল। আধুনিক একধারে 3টে দেরাজ রয়েছে, রিভিলিং চেয়ারও রয়েছে তার পাশে, আর টেবিলের অপর প্রান্তে 3টে সাধারণ চেয়ার। দেরাজের চাবি আপনার কাছে আছে? চাবি বিপুল মণ্ডলের কাছেই ছিল। চাবির গোছা ডক্টর চৌধুরীর ড্রেসিং গাউনের পকেটে পাওয়া গিয়েছিল। তবুও তিনি কিন্তু প্রশ্ন না করে থাকতে পারলেন না। চাবি কি করবেন? দেরাজগুলো দেখব। ওখানে কি? হত্যাকারী লুকিয়ে থাকতে পারে। বিপুল মণ্ডল কিছু বলার মতো ভাষা খুঁজে পাচ্ছিলেন না। ওপরালারা যেভাবে এই লোকটাকে গুরুত্ব দিচ্ছেন, তাতে তিনি নিজের বিরক্তি চেপে রাখা ছাড়া আর কোনো উপায়ও দেখলেন না। পকেট থেকে চাবির গোছাটা বের করে একটু চেষ্টা করতেই প্রথম দেরাজটা খুললেন। দুর্গাশঙ্কর ভেতরের সামগ্রী গভীর মনোযোগ দিয়ে পরীক্ষা করতে লাগলো। দেখা গেল সেখানে রয়েছে একটি পার্কার পেন, প্যাড আর 3টে চেক বই, প্রতিটি ভিন্ন ব্যাংকের, ড্রাইভিং লাইসেন্স, কিছু 100, 10 এবং 5 টাকার নোট, সব মিলিয়ে প্রায় 10টি, আর একটিতে রাবার ব্যান্ড দিয়ে বাঁধা কিছু কাগজের সিট। প্রথমে চেক বইগুলো তুলে নিল দুর্গাশঙ্কর। রিভলিং চেয়ারে বসে সেগুলো মনোযোগ সহকারে পর্যবেক্ষণ করতে লাগলো। লক্ষ্য করল যে মৃত্যুর একদিন আগের তারিখে দুটো ব্যাংক থেকে ডক্টর চৌধুরী 45,000 টাকা তুলেছেন। চেকের ফয়েলে লেখা রয়েছে মেডিসিন অ্যাকাউন্ট। চেক বইগুলো রেখে দুর্গাশঙ্কর এবার রাবার ব্যান্ডের কাগজের সিটগুলো হাতে নিল। সেখানে 22টি কাগজ ছিল, এবং প্রত্যেকটিতেই ওষুধের তালিকা তৈরি করা। কোম্পানি অনুযায়ী এই তালিকা সাজানো হয়েছে। সব থোক ওষুধের অর্ডার। স্পষ্টই বোঝা গেল যে ওষুধের দোকানটি ডক্টর চৌধুরী খুলতে যাচ্ছিলেন, তার জন্যই এই ওষুধের প্রয়োজন ছিল। প্রতিটি আইটেমের পাশে মূল্য উল্লেখ করা রয়েছে। এটি মূল তালিকা নয়, কার্বন কপি। দুর্গাশঙ্কর কিছুক্ষণ লিস্ট নিয়ে নাড়াচাড়া করল। চেয়ারে হেলান দিয়ে আনমনে পাইপ থেকে ধোয়া ছাড়তে ছাড়তে কিছু একটা ভাবল। হঠাৎ বিদ্যুৎ চমকের মতো একটা কথা তার মাথায় এলো। আরে তাই তো, নিজেকেই নিজে বলল সে। প্যাড থেকে দ্রুত একটি কাগজ ছিঁড়ে নিয়ে কলমের দিকে হাত বাড়ালো। আপনার হলো? দেরি হবে। কি যে করছেন আমি তো কিছুই বুঝে উঠতে পারছি না। না বুঝতে পেরে থাকলে আমি একদমই নিরুপায়। মোট কথা, আমার আরও কিছুক্ষণ সময় লাগবে। দুর্গাশঙ্কর এবার ওষুধের দামের লিস্ট থেকে প্রতিটি আইটেম পুঙ্খানুপুঙ্খভাবে ব্যাংকের কাগজের টুকরোতে টুকে নিতে শুরু করলো। ধীরে ধীরে সবকিছু টুকে নেওয়া শেষ হলে যোগফল করার পালা এলো এবার। মোট সংখ্যা দেখতে খারাপ লাগলো না, ঠিক 45,000 টাকা। যোগফল থেকে নিশ্চিত হওয়া গেল ডক্টর চৌধুরী ওষুধ কেনার জন্য এই টাকাই তুলেছিলেন। কিন্তু প্রশ্ন হলো যে ওষুধগুলো আদৌ কেনা হয়েছিল কিনা। যদি কেনা না হয়ে থাকে তাহলে স্পষ্টই বোঝা যাবে যে হত্যাকাণ্ডের পেছনে কোনো গোপন উদ্দেশ্য কাজ করছে। দুর্গাশঙ্কর লিস্টটি ভাঁজ করে নিজের পকেটে রাখল এবং রিভিলিং চেয়ার থেকে উঠে দাঁড়ালো, এবং এক ঝটকায় বেরিয়ে গেল বিপুল মণ্ডলকে একেবারে হতবাক করে দিয়ে। ড্রয়িং রুমে তখনও সবাই বসে নিজেদের মধ্যে আলোচনা করছিলেন। ঘরে প্রবেশ করেই কোনো রকমের ভূমিকা ছাড়াই দুর্গাশঙ্কর সরাসরি একটি প্রশ্ন করে বসল। নতুন দোকানের জন্য ওষুধপত্র কেনা হয়েছে কিনা আপনারা কেউ বলতে পারবেন? জানা গেল কেউই এই সম্পর্কে কিছুই জানে না। আচ্ছা, উনি কি নিজেই গিয়ে ব্যাংক থেকে টাকা তুলে আনতেন? কমল বলল, তিনি টাকা জমা দিতে বা তুলতে কখনোই ব্যাংকে যেতেন না। রুগী দেখতে দেখতেই তো তার বেলা 3টে বেজে যেত। যাবেনটা কখন? কে যেত? আমাদের চেক ভাঙাতে দিতেন, বাড়ির চাকরকে দিত, জমা দিয়ে আসতো সে। ওর খুন হওয়ার আগের দিন আপনাদের কাউকে কি উনি চেক ভাঙাতে দিয়েছিলেন? জানা গেল কাউকেই দেননি। দুর্গাশঙ্কর বলল, মিস্টার সামন্ত, উঠুন। কুলে আমরা প্রায় এসে পড়েছি মনে হচ্ছে। হাতে সময় নেই। 5টা বাজার আগে আমি আবার সন্ধ্যার সময় ফিরে আসছি। মনে হয় তখন আপনাকে আসল কথাটা শোনাতে পারবো। সমস্তটা গুছিয়ে নিতে হবে। বারান্দার ঘড়িতে সশব্দে 8টা বাজল। বিপুল মণ্ডল অন্ধকার কোর্টইয়ার্ডে পায়চারি করছেন, তার হাতে জ্বলন্ত সিগারেট। সেই দুপুর থেকে এবারই ছেড়ে একবারও বাড়ির বাইরে পা দিতে পারেননি।
ড্রয়িং রুমে তখন বাড়ির সকলেই উপস্থিত। কথাবার্তা বিশেষ হচ্ছে না। এই সময় সামন্ত দুর্গাশঙ্করকে নিয়ে এলেন। বিপুল মণ্ডলও দেখা দিলেন পিছু পিছু। দুর্গাশঙ্কর সোফায় বসে ধীরে ধীরে পাইপ ধরালো। ধোঁয়া চাটতে চাটতে সকলের মুখের ভাব লক্ষ্য করতে লাগলো। ঘরে একটা পরিপূর্ণ নিস্তব্ধতা বিরাজ করছে। এই তদন্তের মধ্যে এসে পড়াটা সম্পূর্ণভাবে আকস্মিক। মিস্টার সামন্ত আমার বন্ধু, একসঙ্গে আমরা অনেক সমস্যারই সমাধান করেছি। কাজেই এবারও আমায় এগিয়ে আসতে হলো। এবার আসল কথাটায় আসা যাক। আপাত দৃষ্টিতে ডাক্তার চৌধুরীর হত্যাকাণ্ড গভীর রহস্যে ঢাকা মনে হলেও আমরা তদন্ত করার পর বুঝেছি যে এর চেয়ে সহজ কেস আর হতে পারে না। অধিকাংশ ক্ষেত্রেই হত্যাকারী নিজেকে অত্যন্ত বুদ্ধিমান মনে করে। এখানেও তার ব্যতিক্রম দেখা যায়নি। সে ভেবেছিল হত্যাকাণ্ডের মোটিভ মোটেই কেউ বুঝতে পারবে না। হত্যাকাণ্ডকে অন্যদিকে নিয়ে যাওয়া সম্ভব হয়েছে, আর মোটিভ যখন বুঝতে পারা যাচ্ছে না, তখন তার ধরা পড়ার সম্ভাবনা একেবারেই নেই। আপনারা শুনলে খুশি হবেন যে হত্যাকারীর এই আত্মতুষ্টি আমরা ছত্রখান করে দিয়েছি। মোটিভ কি তা বুঝতে পারা গেছে, সেই সঙ্গে চিনতে পারা গেছে তাকে, অর্থাৎ অনবরত অনর্থ ঘটাচ্ছে। এখানে সে ধারা যথা নিয়মে বসে থেকেছে। দুর্গাশঙ্কর থামল। কারোর মুখ থেকে কোনো কথাও বেরোলো না। সে আবার আরম্ভ করল। ডাক্তার চৌধুরী ব্যস্ত মানুষ ছিলেন। নতুন দোকানের জন্য ব্যাংক থেকে টাকা তুলে আনা, 5টা কোম্পানি ঘুরে বিরাট তালিকায় সমস্ত ওষুধ সংগ্রহ করা, এইসব তার পক্ষে সম্ভব ছিল না। তাই তিনি ওষুধের লিস্ট আর 2টি চেক একজনকে দিয়েছিলেন, যে তার বিশ্বাসভাজন ছিল। কিন্তু সেই বিশ্বাসভাজন ব্যক্তিটি এত টাকা হাতে পাবার পর তার মাথাটাকে ঠিক রাখতে পারেনি। তাস নয়তো জুয়া, রেস, মদ বা মেয়েদের পেছনে সর্বশান্ত অবস্থা। এই টাকায় নিজের পজিশন হয়তো বাঁচানো যায় ঠিকই, কিন্তু কি কারণে এত টাকা কোথায় দরকার পড়েছিল তা আমার জানা নেই। যাই হোক, এই সিদ্ধান্তে আসতে হলো যে ডাক্তার চৌধুরীকে সরিয়ে ফেলতে হবে, নইলে টাকাটা নেওয়া যাবে না। চেম্বারের ডুপ্লিকেট চাবি নিশ্চয়ই তার কাছে আছে। বোধহয় হত্যাকাণ্ডের আগের রাতেই সে সাইনাইড চুরি করে আনে। ডাক্তার চৌধুরী যখন চেম্বারে, বাড়ির অন্যান্য লোকেরা যখন তার অফিসে বা অন্যত্র ব্যস্ত, তখন তার পক্ষে হুইস্কির বোতলে বিষ মিশিয়ে দিতে অসুবিধা হয়নি, আর এরপরেই অনিবার্য ফল ফলেছে। দুর্গাশঙ্কর রুমাল দিয়ে মুখটা মুছে নিল। পাইপ ধরিয়ে দৃষ্টি বুলিয়ে গেল সবার ওপর দিয়ে। সবার মুখই গম্ভীর। মিনিট 2 দুর্গাশঙ্কর পাইপটা টেনে গেল, তারপর বলল, আমার সুদীর্ঘ গোয়েন্দা জীবনে এমন ছেলে মানুষই আর দেখিনি বলতে পারেন। স্তূপ প্রমাণ হত্যাকারী এতই ছেড়ে গেছে যাতে সমস্ত ব্যাপারটাই কার্যকর পর্যায়ে এসে দাঁড়িয়েছে। এবার আমি বলবো কিভাবে তাকে আমরা চিহ্নিত করলাম। লিস্টের কার্বন কপি নিয়ে সেই সমস্ত কোম্পানির সেলস অফিসে গেলাম যেখান থেকে ওষুধের কেনার কথা ছিল। জানা গেল যে কোথাও কোনো অর্ডার প্লেস করা হয়নি। তারপর সেই 2টি ব্যাংকে যেতে হলো যেখানকার 2টি চেক চৌধুরী কেটেছিলেন। নিজে যখন যাননি, তখন যাকে দিয়ে তুলিয়েছিলেন তার নামটা চেকে পাওয়া যাবে। চেক দেখে নিতে অসুবিধা হয়নি, সুতরাং আমরা চিনতে পারলাম যে হত্যাকারী কে। এতক্ষণ পরে চঞ্চল বলল, তার নাম কিন্তু আপনি করছেন না। বিকাশবাবু, আপনি বুঝতে পেরেছেন আমি কার কথা বলতে চাইছি? আমি যেন আকাশ থেকে পড়লেন বিকাশ ঘোষাল। আমি কি করে বুঝবো? নিজেকে বাঁচাবার এই অপচেষ্টা এখন আর কেন? ব্যাংক থেকে টাকা তুলে আনার কথা তো স্বীকার করেননি, অথচ চেকে আপনার নাম রয়েছে। সই করে টাকা নিয়েছেন তারও প্রমাণ আছে। তা মানে কোনো কারণে আমি স্বীকার করতে চাইনি, কিন্তু টাকাটা নিয়ে আমি চৌধুরী মশাইকেই দিয়েছিলাম। মিথ্যার আশ্রয় নিয়ে নিজেকে আরও হাস্যতুল্য করে তুলবেন না। টাকাটা আপনার ঘরে সার্চ করে যে পাওয়া যাবে না তা আমরা জানতাম, কাজেই হানা দিতে হয়েছিল আপনার অফিসে। যে ঘরে বসেন সেখানকার আলমারির মধ্যেই সমস্ত টাকা পাওয়া গেছে। লুকিয়ে রাখার পক্ষে চমৎকার একটা জায়গা, কি বলেন? প্রমাণ ছোট বড় আরও আছে। যথাসময়ে পুলিশ কোর্টে সেই সমস্ত কিছু উপস্থিত করবে। মোট কথা, কাজটা বড় কাঁচা হাতের হয়ে গেছে। বিকাশ ঘোষাল আর কিছুই বলতে পারলেন না, বসে রইলেন মুখ নিচু করে। ঘরের অন্যান্যরা তখন অবাক দৃষ্টিতে তার দিকে তাকাতে লাগলো।
একজন আস্থাভাজন ব্যক্তি তাদের চোখে যেন জল্লাদের রূপ নিয়েছে। দুর্গাশঙ্কর উঠে দাঁড়ালো। মিস্টার সামন্ত, আমার তো আর কিছুই করার রইল না, বাড়ি চলি। যাবার আগে অবশ্য একটা কথাই বলে যাই, ঘণ্টা দেড়েক আগে প্রশান্ত মুখার্জির সঙ্গে কথা হচ্ছিল। তার মুখেই শুনলাম আর্থিক অবস্থা ডাক্তার চৌধুরীর প্রথম জীবনে ছিল না। বিয়ে করেছিলেন অতি সাধারণ ঘরে। তার শ্বশুরের অফিসের টাকা তছরূপ করায় দীর্ঘমেয়াদী শাস্তি পান। এইখানেই শেষ নয়, পরে একজন রক্ষীকে খুন করে জেল থেকে পালাবার সময় তিনি গুলি খেয়ে মারা যান। বিকাশবাবুর শিরায় শিরায় বইছে সেই বংশেরই রক্তস্রোত। ডাক্তার চৌধুরী তাকে যত ভালোভাবেই মানুষ করার চেষ্টা করুক না কেন, ফল যে মোটেই শুভ হয়নি তা তো আপনারা দেখতেই পেলেন। দুর্গাশঙ্কর এবার দরজার দিকে এগোলো। আমাদের আজকের গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কীরকম লাগলো সেটি কমেন্ট করে জানাবেন। আমরা আপনাদের মধ্যে থেকে একটি কমেন্ট পিন করে দেব। এইরকম গোয়েন্দা গল্প আর অ্যাডভেঞ্চার গল্প আমরা প্রায়ই নিয়ে আসি। আমাদের চ্যানেলটি ঘুরেও আসতে পারেন। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আপনাদের ভালোবাসা একান্ত কাম্য। ধন্যবাদ।